অনিশ্চয়তায় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের ৬ লেনের কাজ এখনো শেষ হয়নি। ভূমি অধিগ্রহণ, বরিশাল নগরীর সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে বাসিন্দারা। আবারও শুরু হচ্ছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ জেলেদের। ভোলায় অবৈধ জাল ও দখলমুক্ত করতে অভিযান। শের-ই-বাংলা মেডিকেল কলেজে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে দুটি পিসিআর মেশিন। রিয়েজেন্ট ও কিট না থাকায় হচ্ছে না পরীক্ষা। বাড়তি খরচ গুনে রোগীদের যেতে হচ্ছে রাজধানীতে। এবং বরিশালে ১,০০০ পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা, জানালো পুলিশ। চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ দিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনান। অনিশ্চয়তায় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক ৬ লেন উন্নীতকরণের কাজ। বরিশালে ৩৩ ও মাদারীপুরে মাত্র ৭ কিলোমিটার ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলেও বাকি অংশের কাজ এখনও বাকি। পদ্মা সেতু চালুর পর মহাসড়কটিতে কয়েক গুণ যানবাহনের চাপ বাড়লেও হয়নি প্রশস্ত। এতে যানজটের পাশাপাশি বেড়েছে সড়ক দুর্ঘটনাও। অপূর্বপুর রিপোর্ট। ২ লেনের সরু এই রাস্তাটি ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক। পদ্মা সেতুর সুবাদে দক্ষিণ অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও পর্যটন আরও গুরুত্ব পাওয়ায় প্রতিনিয়তই মহাসড়কটিতে বাড়ছে যান চলাচল। পরিবহন শ্রমিকরা জানান, পদ্মা সেতু চালুর পর কথা ছিল দ্রুত ৬ লেনে উন্নীত হবে ঢাকা কুয়াকাটা মহাসড়ক। তবে সেতু চালুর পর ২ বছর পেরিয়ে গেলেও জমি অধিগ্রহণের অজুহাতে আটকে আছে প্রকল্পের কাজ। মহাসড়কে কয়েক গুণ বৈধ অবৈধ যানবাহন বাড়ায় যানজট এখন নিত্যদিনের সঙ্গী। আর পুলিশের পরিসংখ্যান বলছে, মহাসড়কে মাসে গড়ে ৭ থেকে ১০টি দুর্ঘটনা ঘটে। ২ লাইনের রাস্তা এলো, কোনো গাড়ি সাইড দেওয়া যায় না, একটা ভ্যান গেলে সাইড দেওয়া যায় না। থ্রি হুইলারের ছোটো ছোটো গাড়ি আছে, ওরা তো আইনকানুন জানে না, ওরা নিয়মকানুন জানে না, রাস্তায় চলে যেন দেন ঘুরাই ফেলায়। সাইলেন্ট না করলে অ্যাক্সিডেন্ট হইতেই থাকবে। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ২১১ কিলোমিটার ঢাকা কুয়াকাটা জাতীয় মহাসড়কটি ৬ লেনে উন্নীতকরণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা হয়। ২০১৮ সালে প্রায় ৩,০০০ হেক্টর ভূমি অধিগ্রহণে ১,৮৬৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২১ সালের জুনের মধ্যে ভূমি অধিগ্রহণের কাজটি শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত বরিশাল সড়ক বিভাগে ৩৩ কিলোমিটার ও মাদারীপুর অংশে মাত্র ৭ কিলোমিটার অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ভূমির দাম বেড়েছে প্রায় ৩ গুণ। তাই কবে নাগাদ ৬ লেন হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 6 লেন যত দ্রুত সম্ভব সরকারের এটা কার্যকরী ব্যবস্থা নিতে হবে। পদ্মা সেতু হওয়ার পরে গাড়ির সংখ্যা অনেক, প্রায় ২০-৩০ গুণ বেড়ে গিয়েছে গাড়িগুলো। তো এখানে আসলে আমাদের জনবল বাড়িও আমরা ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছি। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ভূমি অধিগ্রহণের কাজ শেষ করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে। ভাঙ্গা থেকে লেবুখালী পর্যন্ত অলরেডি শুধু বাইপাস বাদে আর সব অংশের ল্যান্ড একুইজিশন ফুল সুইং চলতেছে। শুধু আমাদের বরিশালের সিটি বাইপাস অংশের, যেটা আমাদের রিভিশনে ইনকর্পোরেট করেছি, এটা অনুমোদন সাপেক্ষে আমরা এটার কার্যক্রম শুরু করব। ২০২৩ সালে মহাসড়কটির যানজট ও দুর্ঘটনা পরিস্থিতি সামাল দিতে বরিশাল মহানগরী প্রবেশমুখে ১৩ কিলোমিটার মহাসড়ক প্রশস্ত করা হয়। ৫২ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের ২৪ ফুটের সড়কটি ৫৪ ফুটে প্রশস্ত করা হয়। ওই সময় কেটে ফেলা হয় শতবর্ষী ৪ শতাধিক গাছ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সরকার পরিবর্তন হয়, কিন্তু দুর্ভোগের কোনো পরিবর্তন নেই বরিশালের কাশীপুর চৌমাথা এলাকার বাসিন্দাদের। গত ১৬ বছর ধরে ২ কিলোমিটার সড়কের কোনো মেরামত না করায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। মেয়র, সংসদ সদস্যরা কেবল প্রতিশ্রুতির বাণী শোনালেও কোনো কাজই করেননি রাস্তা সংস্কারে। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্বপুর আরও একটি রিপোর্ট। প্রতিদিন হাজারো গাড়ি চলে এই সড়ক থেকে। কাশীপুর চৌমাথা বাজার হয়ে মুখার্জির পোল, লাকুটিয়া সড়কে যাতায়াতের পথ এটি। কয়েক হাজার মানুষ প্রতিদিন চলাচল করে এখান থেকেই।
নগরবাসীর অভিযোগ, গত ১৬ বছর ধরে তারা ভোগান্তিতে সড়কটি নিয়ে। সাবেক মেয়র আহসান হাবিব কামাল, শওকত হোসেন হিরণ, খোকন সেনিয়াবাদ ও সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা মেরামতের, কিন্তু ফলাফল শূন্য। গাড়িগুলো উড়ে পড়ে যায়, এই অটো গাড়ি পড়ে যায়, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, এই পর্যন্ত অনেক মানুষ। এই রাস্তাটা না করণে মানুষ গাড়ি ঘোড়াও যাইতে না, মানুষজন চলতে পারে না। প্রায় ২.৫ কিলোমিটার সড়কের সর্বত্রই ভাঙাচোরা, খানাখন্দে ভরা। বাসিন্দাদের অভিযোগ, সরকার পরিবর্তন হয় কিন্তু দুর্ভোগ শেষ হয় না। সামান্য বৃষ্টিতে হয় হাঁটু পানি, বছরের অধিকাংশ সময় থাকে জলাবদ্ধতা। আমাদের এই কপালের দুর্ভোগই রয়ে গেল। কোনো সরকারি আয়না, কেউ কোনো উন্নয়ন কাজ করেও না, দেয়ও না। ১৬-১৭ বছরে কোনো রাস্তার সংস্কার কাজ হয় নাই এবং বিভিন্ন পর্যায়ে সরকারিভাবে মন্ত্রী আসছে, মেয়র আসছে, শুধু আশ্বাস দিয়ে গেছে রাস্তা সংস্কার করবে। এ বিষয়ে নগর ভবনের কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে সদ্য বিদায়ী কাউন্সিলর শাহিন হাওলাদার জানান, বিলুপ্ত হওয়া মেয়র খোকন সেনিয়াবাদ পর্ষদকে ১ বছর আগে সরকার ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ দিয়েছিল। সেখানে এই রাস্তা সংস্কার বাবদ ৪ কোটি টাকার বরাদ্দ ছিল। টেন্ডার প্রক্রিয়ায় থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে এখন অনিশ্চিত হয়ে পড়েছে প্রকল্পটি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বরিশাল শহরের সড়কের বেহাল দশার আরও খবর জানাতে এই মুহূর্তে নগরের পোর্ট রোড এলাকায় আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। সিটি কর্পোরেশনের এলাকার বিভিন্ন সড়কেরই বেহাল দশা। এর আগের বুলেটিনে আমরা দেখিয়েছিলাম বরিশাল শহরের ৩০ নম্বর ওয়ার্ডের কাশীপুর চৌমাথা এলাকার একটি বাইপাস সড়কের চিত্র। আর ঠিক এই মুহূর্তে আমি এসেছি শহরের পোর্ট রোড এলাকায়। পোর্ট রোড হচ্ছে এই শহরের সবথেকে ব্যস্ততম একটি, যতগুলো রোড আছে তার মধ্যে অন্যতম একটি ব্যস্ততম সড়ক হচ্ছে এই এলাকাটি, এবং এই এলাকা ঘিরেই যত ধরনের এখানকার ব্যবসা বাণিজ্যের, অর্থনীতির গতিচাকার যে রদবদল হয়, গতিচাকা যে সঞ্চারিত হয়, সেটির মূল জায়গা কেন্দ্রই বলা হয় এই এলাকা ঘিরে। এই জায়গার রাস্তার দুপাশেই কিন্তু বেশ অনেকগুলো বাজার রয়েছে, এখানকার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এই রাস্তাটির এমন বেহাল দশা যে ছবিতে আপনি যেমনটি দেখছেন, গোটা প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা জুড়ে, অর্থাৎ পোর্ট রোডের আমি রয়েছে এই মুহূর্তে লঞ্চঘাট অংশে রয়েছি। প্রবেশ লঞ্চঘাটের অংশে থেকে শুরু করে সামনের অংশ চকবাজার এবং পলাশপুর যেতে যে জায়গাটি ছবিতে দেখা যাচ্ছে, সেই জায়গাতে আপনি দেখছেন যে একটি গাড়ি আসছে, আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে একটি গাড়ি আসছে, কিন্তু গাড়িটি আসতে তার কতটা বেগ পেতে হচ্ছে। শুধুমাত্র একটি গাড়ি নয়, এখান থেকে যত গাড়ি আসা যাওয়া করে প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটে এবং মানুষ হতাহতের ঘটনা ঘটে। এখানকার ব্যবসায়ীরা আমাদের কাছে তেমনটি অভিযোগ করেছেন, বছরের পর বছর ধরে এই যে সড়কের বেহাল দশা, কখনোই কোনো এর সমাধান করা হয় না। বছরের পর বছর এই দুর্ভোগ পোহালেও এখানকার সিটি মেয়র কিংবা সদর আসনের যিনি সংসদ সদস্যের দায়িত্বে থাকা অর্থাৎ জনপ্রতিনিধিরা শুধুমাত্র প্রতিশ্রুতির আশ্বাস দিয়ে থাকেন যে তারা নির্বাচিত হতে পারলে এই রাস্তাগুলো সংস্কার করবেন, কিন্তু নির্বাচিত হন, কিন্তু তারপর নির্বাচিত হবার পরে যথারীতি এই জায়গাগুলোর কোনো পরিবর্তন হয় না বলে অভিযোগ এখানকার ব্যবসায়ী বা এখানকার আশপাশে যারা বাসিন্দা রয়েছেন তারা। এবং দেখছেন যে গাড়ি আসা যাওয়ার ক্ষেত্রে, চলাচলের ক্ষেত্রে কতটা দুর্ভোগ পোহাতে হয়, এবং এখানকার বড় বড় ছোট তো যান চলাচল করে, তার পাশাপাশি বড় যান চলাচল করে, এবং সামান্য বৃষ্টিতেও এখানে পানি জমে থাকে, বছর জুড়েই পানি জমা থাকে। তবে ঠিক এই মুহূর্তে যে দেখছেন যে কতটা নাজেহাল হতে হয় এখানকার বাসিন্দাদেরকে, শুধুমাত্র এই এলাকাটি নয়, এর আগের আমি যেমনটি বলেছিলাম যে আমি শহরের কাশীপুর চৌমাথা এলাকায় গিয়েছিলাম, সেই জায়গাটিতেও দেখেছি যে যে সড়কগুলো রয়েছে সেই সড়কও বেহাল দশা। এখন এসেছি দুপুরবেলাতে এই পোর্ট রোড এলাকায়। পোর্ট রোডেও বছরের পর বছর এমন বেহাল দশা থাকে, এবং এখানকার যে পণ্য পরিবহন করা হয় এই সড়কটি থেকে, মানুষ আসা যাওয়া করে এই সড়ক থেকে। দেখুন যে একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তিনি নামতে পারছেন না, ঠিক সেই চিত্রটাও কিন্তু আমাদের ক্যামেরায় চলে আসলো। এবং এখানকার প্রতিনিয়তই কিন্তু নানান ধরনের দুর্ঘটনা ঘটে, এবং এ নিয়ে এখানকার জনসাধারণের ভিতরে ক্ষোভ রয়েছে এই রাস্তা সংস্কার না হওয়ায়। আমার কাছে আপাতত এতটুকুই খবর ছিল। পরবর্তী বুলেটিনে অন্য কোনো এই বেহাল দশার সড়ক থেকে যুক্ত হব। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের পোর্ট রোডে। এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত আলী ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে নগর ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীদের দাবি, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দেয়ায় শিক্ষার্থীদের সন্ত্রাসী বলে আখ্যা দেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার।
এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাওয়া বিভাগীয় কমিশনার শওকত আলী। অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেন তারা। রূপতলে মার্কেট থেকে অবৈধভাবে টাকা সিটি কর্পোরেশন থেকে উড়ানো হইতে আছে। সিটি কর্পোরেশনের লোক দিয়া বর্তমানে যে সচিব আছে তিনি তাদের মাধ্যমে টাকা নিতেছে। ইজারা ছাড়া ইজারা 500 হলে সেই জায়গায় 2000-2500 করে উঠাইতে আছে। সচিব মাসুম আক্তার এবং আপনার মেয়র খোকন আবদুল্লাহ তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ। কী অভিযোগ? এখানে তারা ইললিগেলভাবে চাকরি দিয়েছে প্লাস এবং নাগরিকদের হয়রানি করতে আছে। আমাদের এই আন্দোলন আজকে ফ্যাসিস্ট সরকারের যারা ছিল তারা এখন অবস্থান করতেছে। দুর্নীতি এবং অন্যায়ের সাথে জড়িত আপনার যে প্রশাসক এবং যে সচিব, এরা যতক্ষণ পর্যন্ত অপসারণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। বিভাগীয় সময় আরও থাকছে। ঝালকাঠি পৌরসভার ময়লা আবর্জনা ফেলা হচ্ছে খাল ও নদীতে, দূষিত হচ্ছে পরিবেশ। 7টি ট্রান্সফার স্টেশন নির্মাণ হলেও দখল ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠনের, ব্যবস্থা নেওয়ার দাবি। 13 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরায় 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা। এই সময়ে দেশে মাছ শিকার বন্ধ থাকলেও বসে থাকেন না ভারতের জেলেরা। এক সাগরে 2 নিয়মে ক্ষুব্ধ পটুয়াখালীর জেলেরা। এমনকি নিষেধাজ্ঞার সময় ঠিকমতো সরকারি খাদ্য সহায়তা না পাওয়ারও অভিযোগ তাদের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর 22 দিন বঙ্গোপসাগর অভয়ারণ্য নদী এলাকায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ প্রতিবেশী দেশ ভারতে বছরে একবার দেয়া হয় এই নিষেধাজ্ঞা। 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন সেদেশের জেলেরা সাগরে মাছ ধরা বন্ধ রাখেন। এক সাগরে 2 নীতিতে পটুয়াখালীতে দিন দিন বাড়ছে জেলে অসন্তোষ। তাদের অভিযোগ, দেশের জেলেরা নিষেধাজ্ঞাকালে ইলিশ না ধরলেও বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে ইলিশ ধরেন ভারতের জেলেরা। অন্যদিকে ঠিকমতো মেলে না সরকারি খাদ্য সহায়তা। জেলেরা কি উপর নির্ভর করবে? মা ইলিশ তো ডিম পরে গভীর জলে, সর ড্যাঙ্গাই আসতে পারে না। আমরা বহুটা লসে আছি, লোকজনের বেতন হেয়েই দিতে পারতাছি না। গেল যে ট্রিপগুলো গেছে আমরা এতে লাভবান নাই। সাগরে একটা আইন চলে 2টা, আমরা বাংলাদেশের আইন মেনে কিন্তু ভারতের এখন আইন মেনে না। বাংলাদেশ অবরোধ দিয়ে হেরা সব জালিয়ারা মাছ ধরিয়া ভারতের মানুষ লই যায়। এই 22 দিন অবরোধ দিলে আমরা কিছু পাইতেছি না, কোনো সহযোগিতা পাইতেছি না, কিছু না। রাপ ওয়েদারের জন্য একদিন যাই ফিশিং করতে পারছে, 2 দিন ফিশিং করতে পারছে, আবার বোট কিনারে চলে আসতে হবে। এইভাবে প্রত্যেকটা বছরে আমরা বাজার গুণাগারে খাওয়াইতে খাওয়াইতে আমাদের এখন ধ্বংসের পথে আমরা নাই। মৎস্য বিভাগ জানায়, বাংলাদেশের জলসীমায় অভিযান জোরদার করবে যৌথ বাহিনী। দেশীয় কোনো ট্রলার তো মাছ ধরবেই না, পাশাপাশি বাইরের কোনো দেশের যেন ট্রলার না ধরতে পারে, মাছ ধারণ না করতে পারে। এই সময় সেই জন্য আমাদের দেশপ্রেমিক নৌবাহিনী এবং কোস্টগার্ড সচেষ্ট রয়েছে। মৎস্য বিভাগের তথ্য মতে সারা দেশে ইলিশের নতুন প্রজনন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রায় 7,500 বর্গ কিলোমিটার। আর পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা 79,000। সময় সংবাদ, পটুয়াখালী। ভোলার মেঘনা নদীর ডুবোচরে পুঁতে রাখা হয়েছে হাজারো খুঁটি। নিষিদ্ধ জাল বেঁধে নিধন করা হচ্ছে পোনা, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। প্রায় 20 কিলোমিটার এলাকায় অবৈধ জালের 30টি সিন্ডিকেট রয়েছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীকে অবৈধ জাল ও দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। আর অবৈধ জালের সিন্ডিকেট ভাঙতে এ অভিযান সারা বছর অব্যাহত রাখার দাবি জেলেদের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। মেঘনা নদীর মধ্যবর্তী ডুবোচরগুলোতে পুঁতে রাখা হয়েছে হাজার হাজার খুঁটি। এসব খুঁটির সঙ্গে নিষিদ্ধ চরগেরা জাল বেঁধে অপরিকল্পিতভাবে ধরা হয় বিভিন্ন ধরনের মাছ, যা সম্পূর্ণ বেআইনি। জেলেরা জানান, ভোলা সদর উপজেলার রাজাপুর থেকে দৌলত খানের হাজিপুর চর পর্যন্ত মেঘনার প্রায় 20 কিলোমিটার এলাকায় অবৈধ জালের 30টি সিন্ডিকেট রয়েছে। 11 ধরনের অবৈধ জাল দিয়ে ধরা হয় মাছ। এসব জালে মাছের ডিম ও পোনা নিধন এবং নদীর জীববৈচিত্র্য ধ্বংস করছে। কুড়া জাল, বাজা জালে এমন কোনো মাছ নেই যে না আটকায়। চরগেরা জালে, বিন্দি জালে গুড়া গুড়া মাছগুলো আটকায় ফেললে তখন এই মাছটা নদীতে আমার বড় হইতে পারে না। 13 অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ রক্ষায় নদীতে অবৈধ জাল ও দখলমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। তবে এই অভিযান সারা বছর অব্যাহত রাখার দাবি জেলেদের। আমাদেরকে তো বাবা না, তারা একটা জল থেকে জলটা দখল করে 3-4টা নাও আইনা যেমন বাবা সিরিয়াল দেয়। সরকার কিছুদিনের জন্য এটাকে উৎখাত করে আবার তারা কয়দিন পরে বসে এলায়। সরকারের কাছে একটাই দাবি,
আমরা এই অবৈধ জালগুলো যাতে নদীতে না ফেলতে পারে। নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি ও বৈধ জালে মাছ শিকারীদের সহযোগিতায় অভিযান অব্যাহত রাখার আশ্বাস মৎস্য বিভাগের। এই জালগুলো উপরে আমরা যেমন একদিকে সচেতন করছি জেলেদেরকে যাতে না ব্যবহার করে, অন্যদিকে তাদেরকে বিকল্প কর্মসংস্থান হিসেবে ইলিশ প্রকল্পের মাধ্যমে বকনা বাছুর দিচ্ছি এবং বৈধ জাল আমরা বিতরণ করছি জেলেদের। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন প্রায় 2 লাখ জেলে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বরিশাল মেডিকেল কলেজের 2টি পিসিআর মেশিন। সরকারি নির্দেশনার অভাব ও পরীক্ষার জন্য রিএজেন্ট ও কিট না থাকায় মেশিন দুটি দিয়ে বিভিন্ন পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। এতে বাড়তি খরচ গুণে রোগীদের যেতে হচ্ছে রাজধানীতে। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত এসব মেশিনে বিভিন্ন পরীক্ষা চালু করতে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। করোনা মহামারীর সময় 2020 সালে বরিশাল মেডিকেল কলেজে স্থাপন করা হয় পিসিআর ল্যাব। এরপর থেকে ল্যাবের 2টি মেশিনে পরীক্ষা হয়েছে করোনার। তবে গত বছরের ডিসেম্বরে কিট শেষ হওয়ায় কোনো পরীক্ষা হচ্ছে না। নতুন করে কিট সরবরাহ না হওয়ায় মেশিন দুটি নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ল্যাব সংশ্লিষ্টরা বলছেন করোনা মহামারী ছাড়াও পিসিআর ল্যাবের যন্ত্র দুটির মাধ্যমে হেপাটাইটিস বি, সি ও জরায়ুর ক্যান্সার সহ নানা পরীক্ষায় ব্যবহার করা যায়। চালু হলে সময়ের পাশাপাশি অর্থ ও সময় বাঁচবে রোগীদের। তবে সরকারি নির্দেশনার অভাবে চাইলেও অন্য পরীক্ষা করতে পারছেন না ল্যাব সংশ্লিষ্টরা। করোনার মতো অ্যানাদার যে ভাইরাসগুলি আছে সেই সকল ভাইরাসেরই আমরা টেস্টগুলি এই মেশিন দ্বারা করতে পারবো। এখানে রেগুলার ডায়াগনস্টিক যে টেস্টগুলো সেটা করার জন্য একটা অনুমতি বা নির্দেশনা আমাদের দরকার। ল্যাবটিতে বিভিন্ন রোগের পরীক্ষা চালু করতে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে জানায় কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমার কথা হয়েছে। আমরা চাচ্ছিলাম যে যেহেতু মেশিনটা আমাদের আছে, এই মেশিনটা আমরা অন্য টেস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি কিনা, সেজন্য আমি তার সহযোগিতা চেয়েছি। পিসিআর মেশিন দিয়ে করোনাকালীন 1,15,000-এর বেশি করোনা পরীক্ষা করা হয়। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। বিভাগের সময় আরও থাকছে খানাখন্দে ভরা, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, সংস্কার না করায় ব্যবহার অনুপযোগী পিরোজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, অপর্যাপ্ত বরাদ্দের অজুহাত পৌর কর্তৃপক্ষের। জানাবো ঢাকার খবর। একনেক সভা শেষে এনইসি সভাকক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সরাসরি যাচ্ছি সেখানে। বিদেশি আর্থিক সহযোগিতা এবং আমাদের দেশীয় অর্থায়নেও মিলে এটা হলো বিভিন্ন ঢাকার বাইরে যেই সিটি কর্পোরেশনগুলো আছে, বড় বড় খুলনা, অনেকগুলো সিটি কর্পোরেশন, খুলনা, চিটাগাং, সিলেট, রংপুর, ওগুলো, আর অনেকগুলো 100-150 বা বোধহয় আমি সংখ্যাটা মানে নেই, এগুলো হলো মিউনিসিপ্যাল শহর। এগুলোর কে আরও নাগরিক সুযোগ সুবিধা দিয়ে এগুলাকে আরও যাতে এখানে ঢাকাকে এত আকর্ষণীয় সবাই মনে করে। আমাদের তো আসলে যেভাবেই হোক যে এটা বিকেন্দ্রীকরণ, ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। সেজন্য অন্তত বিকেন্দ্রীকরণের দিক থেকে বাইরের যেই জেলা শহরগুলো আছে, যেই বড় সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়, এটা একটা বেশ বড় প্রকল্প এবং বহুদিন ধরে চলবে। এখানে যেভাবে প্রকল্পগুলোর বিভিন্ন কী করা হবে ওই মিউনিসিপ্যালিটিগুলোতে, বা সেখানে আমরা অনেকগুলো দিক আছে। তার মধ্যে আমরা বিদেশিদের সাথে আগেই বলে নিয়েছি যে প্রকল্প আমরা পাশ করছি কারণ এগুলো ভালো, নীতিগতভাবে ভালো প্রকল্প, যে নগরায়নের বিকেন্দ্রীকরণ হওয়া দরকার, তাতে শিল্পেরও বিকেন্দ্রীকরণ হবে এবং ঢাকার উপর চাপ কমবে।
কিন্তু এবং এগুলো যদি এখনই পাশ করে না যাওয়া হয়, এগুলো যদি আমরা আরও সংশোধন করতে যাই, তাহলে এই বছরের শেষ পর্যন্ত বৈদেশিক সাহায্য যা বরাদ্দ আছে সেটা আবার চলে যাবে, আবার নতুন করে ওদের সাথে নেগোশিয়েট করতে হবে। কিন্তু আমরা প্রকল্পগুলোর ভিতরে দেখেছি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি বলেইছিলেন যে এই প্রকল্পগুলো এটা আমরা পরে দেখি, কারণ এর মধ্যে অনেক ত্রুটি আছে। কিন্তু আমি তাকে তখনই বলেছিলাম যে না, এখনই আমরা এটা পাশ করে দিই, কারণ আমাদের বিদেশি অর্থায়নটা আমাদের অন্তত থাকুক। কিন্তু আমরা বিদেশিদের সাথে কথা বলে নিয়েছি যে যেই মিউনিসিপ্যালিটিগুলো প্রথমত নির্বাচন করা হয়েছে, আমি নাম বলবো না, সেগুলো ঠিক এক একটা অঞ্চল বেশি পেয়েছে, অন্য অঞ্চলে হয়নি। কিন্তু আমরা চাই যে বরং সারা দেশেই, বরং প্রত্যন্ত অঞ্চলে মিউনিসিপ্যালিটিগুলোতেও কিছু হোক। আরেকটা যুক্তি হলো, একটি সভা শেষে কথা বলছিলেন পরিকল্পনা উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঝালকাঠিতে নলছিটি সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবিরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে নলছিটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন কলেজের কয়েকশো শিক্ষার্থী। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন রফিকুল ইসলাম কবির নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঘনিষ্ঠ হওয়ায় তাকে অবৈধভাবে নলছিটি ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। তার অবৈধ নিয়োগের বিরুদ্ধে 2012 সালে একটি মামলাও করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। একদিকে খানাখন্দ, অন্যদিকে জলাবদ্ধতা। বাধ্য হয়ে পাশর সড়কে রাখা হয় বেশিরভাগ বাস। চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির সাবেক সভাপতির বিরুদ্ধে। আর অপর্যাপ্ত বরাদ্দের অজুহাত পৌর কর্তৃপক্ষের। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। টার্মিনালের মাঝে বড় গর্ত, এর আশেপাশেও ছোট বড় গর্ত আর কাদার কারণে বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হয় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। একদিকে খানাখন্দ, অন্যদিকে জলাবদ্ধতা। বাধ্য হয়ে পাশের সড়কে রাখা হয় বেশিরভাগ বাস, এমনকি যাত্রী ওঠানামাও করানো হয় সড়ক থেকেই। টার্মিনাল ভবনে নেই ন্যূনতম যাত্রী সেবা। গাড়ি স্ট্যান্ডের মধ্যে ঢুকতে পারি না, একুল আসতে পারি না, গাড়ি পড়ে গেলে কেরেন দিয়ে উঠন লাগে। 17 বছর ধরে এইভাবে লুটপাট করার জন্য স্ট্যান্ডের কোনো কাজ বাজ হয়নি। অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান মহারাজ তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে বাস রুট রোটেশন নামে কোটি কোটি টাকার চাঁদা আদায় করেছেন পরিবহন মালিকের কাছ থেকে। তবে সব অর্থ আত্মসাৎ করায় উন্নয়ন হয়নি বাস টার্মিনালের। পরিবহনে 100 টাকা, লোকাল মানে 40 টাকা, এই টাকা উড়াইয়া লুটপাট করছে। 17 বছরে যারা ক্ষমতায় ছিল তাদের লুটপাট অনিয়মের কারণে আজকে বাস টার্মিনাল ব্যবহারের জন্য অনুপযোগী হয়েছে। এটার মেরামত হওয়া অত্যন্ত জরুরি। এটা একেবারে জন দুর্ভোগের চরম প্রান্তে পৌঁছে গিয়েছে। আর অপর্যাপ্ত বরাদ্দের অজুহাত পৌর কর্তৃপক্ষের। যেই পরিমাণ টাকা ইজারা, ওই টাকা দিয়ে আসলে ওটা অত বড় ধরনের সংস্কার করা সম্ভব না। পৌরসভায় বড় কোনো প্রকল্পের ভিতরে যদি এইটা করা যায় আর কি, প্রজেক্টে নেওয়া যায়, তাইলে হয়তো এটা বড় ধরনের সংস্কার করা যাবে। বাস মালিক সমিতির তথ্য মতে পিরোজপুর বাস টার্মিনাল ব্যবহার করে 14টি রুটে 6 শতাধিক বাস, মিনি বাস করে প্রতিদিন 30,000 যাত্রী যাতায়াত করেন। সময় সংবাদ, পিরোজপুর। বরিশালে 1,500 পূজা মণ্ডপের 1000ই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তবে কঠোর অবস্থানে থেকে সেগুলো কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সব ধরনের প্রস্তুতি শেষ করে এখন অপেক্ষা পঞ্চমীতে বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু করা। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে। শিল্পীর তুলির আঁচড়ে প্রতিমাগুলোকে দেবীর রূপ দেয়া হচ্ছে, মণ্ডপগুলোকেও সাজানো হচ্ছে জাঁকজমকভাবে। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গা উৎসব। প্রস্তুতি পর্ব থেকেই আনন্দ শুরু শিশুদের। আমরা একটু আসছি, একটু ঘুরে ঘুরে দেখা যায়, পূজা তো আসলে 2 দিন, একটু ঘুরে ঘুরে একটু দেখে যাই। বন্ধু বান্ধবের সাথে বরিশাল ঘুরি, প্রায় সব মণ্ডপে আমার বরিশাল দেখা হয়ে গেছে। মঙ্গলবার পঞ্চমীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন দুর্গাপূজা। এবছর বরিশাল বিভাগের 6 জেলায় 1600 মণ্ডপে দেবী দুর্গা পূজিত হবেন। সকল শ্রেণী পেশার মানুষকে আমাদের পূজায় সর্বাত্মক সহযোগিতা করে, যাতে পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে পারি, তার সহযোগিতা কামনা করি। আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী থাকবেন, তারাও নিরাপত্তার ব্যাপারে ব্যাপক সজাগ দৃষ্টিতে আছে।
পূজার নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের পাশাপাশি এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে, আশ্বস্ত করেছে নির্বিঘ্নে উৎসব পালনের সহায়তায়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ যাই থাকুন না কেন, তারা তাদের ধর্মীয় অধিকার সেইভাবে পালন করবে, সব নাগরিকরা যেভাবে করে। বরিশাল রেঞ্জ পুলিশের তথ্য মতে বিভাগের 1595টি মণ্ডপের মধ্যে 2 ভাগই ঝুঁকিপূর্ণ। তবে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্রসভার দায়িত্ব সবার, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ একটা বৈশ্বিক বাংলার গড়ার লক্ষ্যেই দুর্গাপূজাকে সাফল্যমণ্ডিত করব। 9 অক্টোবর ষষ্ঠী, 12 অক্টোবর দশমী এবং 13 অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 4 আগস্ট বরিশাল সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছাত্র জনতার উপর হামলার ঘটনায় 21 জনকে আসামি করে মামলা করা হয়। এসব মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক 9 কাউন্সিলরকে গ্রেফতার করা হয়। 1 অক্টোবর তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন আদালত। পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় জেলের জালে আটকা পড়ে একটি ঘড়িয়াল। পরে সেটিকে দিঘিরপাড় লঞ্চ ঘাটে এনে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। সুন্দরবন থেকে ঘড়িয়ালটি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনিশ্চয়তায় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের 6 লেনের কাজ এখনও শেষ হয়নি ভূমি অধিগ্রহণ। বরিশাল নগরীর সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে বাসিন্দারা। আবারও শুরু হচ্ছে ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ জেলেদের। ভোলায় অবৈধ জাল ও দখলমুক্ত করতে অভিযান। এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে 2টি পিসিআর মেশিন। রিয়েজেন্ট ও কিট না থাকায় হচ্ছে না পরীক্ষা। বাড়তি খরচ গুণে রোগীদের যেতে হচ্ছে রাজধানীতে। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।